প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমরা আলোচনা করছিলাম ইতিহাস দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে জাতিসংঘ এবং বিশ্ব শান্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে জাতিসংঘের উৎপত্তি সংক্রান্ত যে বিভিন্ন আলোচনা সভাগুলো হয়েছিল, সম্মেলন হয়েছিল, সেগুলো আলোচনা করেছি। জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করেছি। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো কেমন সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছি জাতিসংঘের সাফল্যগুলো নিয়ে। এবং আজকে আমরা আলোচনা করব জাতিসংঘের ব্যর্থতা নিয়ে, অর্থাৎ জাতিসংঘ কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার শুরুতেই আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে সামনে আসব সেটি হচ্ছে প্যালেস্টাইন সমস্যা। প্যালেস্টাইন সমস্যার সমাধানের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কেমন ছিল? তোমরা নিশ্চয়ই আজকাল দেখছো যে প্যালেস্টাইন সমস্যা বিগত কয়েক সপ্তাহ ধরে বা এক মাসের মতো হয়ে গেল, প্যালেস্টাইন সমস্যাটি একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মূলত এই সমস্যাটি প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই শুরু, অর্থাৎ এই বিংশ শতাব্দীর শুরু থেকেই এই সমস্যাটি নতুন করে রাজনৈতিক রূপ ধারণ করেছে। এবং কিভাবে রাজনৈতিক রূপ ধারণ করেছে সেটি আমাদের আলোচ্য বিষয় নয়, সেজন্য আমি সেই বিষয়ে যাব না। তো প্যালেস্টাইনে এটি মূলত প্যালেস্টাইনের যে জনগণ তাদের আবাসভূমি, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে ইহুদি বসতিকারীরা এখানে এসে বসতি স্থাপন শুরু করেছে এবং ক্রমান্বয়ে তাদের সংখ্যা বাড়াতে বাড়াতে 1948 সালে তারা এখানে ইসরায়েল নামে রাষ্ট্র সৃষ্টি করেছে এবং 1948 সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা তারা এখানে এলো, এখানকার প্যালেস্টাইনিদের জায়গা দখল করে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে নিজেদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলো এবং এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করলো অন্যায়ভাবে। কিন্তু সে সময়কার বিশ্ব নেতৃবৃন্দ এ ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্রটির প্রতিষ্ঠা হয়, তখনও জাতিসংঘ সহ অন্য কোনো সংস্থা এ ব্যাপারে বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিতে পারেনি। শেষ পর্যন্ত আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, যুদ্ধে আরব রাষ্ট্রগুলো পরাজিত হয়েছে এবং ইসরায়েল রাষ্ট্রটি সুসংহত হয়েছে। এরপর থেকে বিভিন্ন সময়ে 1948 সালের পর থেকে প্যালেস্টাইন এবং ইসরায়েলিদের মধ্যে নানাভাবে সংঘর্ষ হয়ে এসেছে এবং এখনো হচ্ছে। এই যে সংঘর্ষ এবং এই যে প্যালেস্টাইন এবং ইসরায়েলিদের মধ্যকার এই যে দীর্ঘকাল ধরে চলমান যে সংঘর্ষ বা সমস্যা, এই সমস্যার সমাধানের ব্যাপারে জাতিসংঘ মাঝে মধ্যে উদ্যোগ নিয়েছে, কিন্তু সেই উদ্যোগের কোনোটি সফল হয়নি। বরং দিন দিন ইসরায়েলিদের ঔদ্ধত্য আরও বেড়ে যাচ্ছে এবং প্যালেস্টাইনিরা দিন দিন আরও তাদের এলাকা হারিয়ে ফেলছে, অর্থাৎ তাদের যে নিজস্ব ভূখণ্ড, সেই ভূখণ্ড দিন দিন তাদের সংকুচিত হয়ে আসছে। ইসরায়েলিরা প্যালেস্টাইনিদের অধিকৃত অঞ্চলে এখনও যেটুকু জায়গা প্যালেস্টাইনিদের হাতে আছে বা ফিলিস্তিনিদের হাতে আছে, সে জায়গাটুকু দখল করার পায়তারা করছে এবং বিশ্বের বিভিন্ন নেতৃস্থানীয় দেশ তারা বিভিন্নভাবে ইসরায়েলিদেরই সহায়তা করে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র তারা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু এ ব্যাপারে আজ পর্যন্ত জাতিসংঘ কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এবং বলা যেতে পারে যে জাতিসংঘ তার সবচাইতে বড় যে ব্যর্থতাগুলো, তার একটি হচ্ছে এই প্যালেস্টাইন সমস্যা সমাধান করতে ব্যর্থ হওয়া। সেই 1948 সাল থেকে এই যে সমস্যার রাজনৈতিক উদ্ভব, এই সমস্যাটিকে কোনোভাবেই জাতিসংঘ মোকাবেলা করতে পারেনি এবং এটি তাদের ব্যর্থতার একটি বড় পরিচয়। দেখা গেছে কি
যে প্রকৃত সমাধানের জন্য যে উভয় পক্ষকে আলোচনায় বসানো কিংবা বিশ্বের বিভিন্ন দেশে যে প্রতিনিধি পাঠিয়ে তাদের যে একটি আলোচনার ফোরামে বসানো, সেই বিষয়ে জাতিসংঘ এখানে কাজ করতে পারেনি। এমনকি বিশ্বের অনেক দেশে জাতিসংঘ তার বাহিনী পাঠিয়ে শক্তি প্রয়োগ করেছে। শক্তি প্রয়োগ করে কোনো কোনো দেশের শান্তি তারা ফিরিয়ে এনেছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ কোনো শক্তি প্রদর্শন করতে কখনোই সক্ষম হয়নি। এমনকি এই প্রস্তাবটিও জাতিসংঘ, শক্তি প্রয়োগের প্রস্তাবটিও জাতিসংঘে উত্থাপন করা সম্ভব হয়নি। তো এই ক্ষেত্রে জাতিসংঘ তার চরম একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। তো এরপরে আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার সংকট। দক্ষিণ আফ্রিকার সংকটটি হচ্ছে যে জাতিসংঘের যে একটি নীতি ছিল যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে জাতিসংঘ সবসময় সোচ্চার, এটি ঠিক আছে, কিন্তু দক্ষিণ আফ্রিকায় যে বর্ণ বৈষম্যের প্রচলন ছিল, সে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে জাতিসংঘের তত্ত্বাবধানে এখানে যে একটি বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হবে সেটি কিন্তু হয়নি। নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর তিনি জেল খেটেছেন, জাতিসংঘ তাকে মুক্ত করার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। জাতিসংঘ এই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারকে আলোচনায় বসাতে পারেনি যে কৃষ্ণাঙ্গদের সঙ্গে আলোচনা করে দক্ষিণ আফ্রিকায় একটি বর্ণ বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠা হোক, শ্বেতাঙ্গরা যে কালো মানুষ, আফ্রিকার কালো মানুষদের উপরে যে শোষণ করছে সেই শোষণ বন্ধ করা হোক, এরকম কোনো আলোচনা জাতিসংঘের তত্ত্বাবধানে সম্ভব হয়নি। বরং দক্ষিণ আফ্রিকার যে সরকার ছিল তারা নিজেরাই নেলসন ম্যান্ডেলার সঙ্গে পরবর্তীতে আলাপ করেছে, নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে মুক্তি দিয়েছে এবং তারা নিজেরা আলোচনা করেই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদকে উচ্ছেদ করেছে। এখানে বাইরের কোনো কোনো দেশের সহায়তা ছিল, বাইরের কোনো কোনো দেশের উদ্যোগ ছিল, কিন্তু যে উদ্যোগটি নেওয়ার কথা ছিল খোদ জাতিসংঘের, সেই জাতিসংঘই এখানে কোনো রকমের উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। তারা কেবলমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল। তো শুধু অর্থনৈতিক অবরোধ যে আরোপ করেছে সেটিও কিন্তু পুরোপুরিভাবে এখানে কার্যকর হয়নি। ফলে দক্ষিণ আফ্রিকার সরকার, শ্বেতাঙ্গ সরকার অর্থাৎ সাদা মানুষের যে সরকার, তারা একইভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করে গেছে। তো এই দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের পেছনে আসলে জাতিসংঘ শুধু ওই অবরোধ আরোপের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এর বাইরে জাতিসংঘ আর তেমন কোনো উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিতে পারেনি। যেটুকু নিয়েছে সেটুকু দক্ষিণ আফ্রিকার সাদা মানুষ এবং কালো মানুষ তারা নিজেরা মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে তারা তাদের দেশ থেকে বর্ণবাদ উচ্ছেদ করেছে। এবং সে কারণেই আফ্রিকার যে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা, যার কথা আমরা সবাই জানি, তিনি এবং সে সময়কার যিনি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন FWD ক্লার্ক, এই দুজনকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। তারা নিজেরা উদ্যোগ নিয়েই এই কাজটি করেছিলেন। বর্ণবাদ বিরোধী কর্মকাণ্ড তারা বন্ধ করতে পেরেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। তো এক্ষেত্রে জাতিসংঘ বড় রকমের একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘের আরেকটি অত্যন্ত বড় রকম ব্যর্থতা হচ্ছে 1962 সালের কিউবার মিসাইল সংকট। এটি আমরা সামনে যখন 7ম অধ্যায় পড়াবো, স্নায়ুযুদ্ধের উদ্ভব, এই স্নায়ুযুদ্ধের উদ্ভব এখানে আলোচনায় আসবে এটি বিস্তারিতভাবে। আমি খুব সংক্ষেপে একটু বলে নিই এখানে যে 1962 সালে রাশিয়ার একটি জাহাজ, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া, এই রাশিয়ান একটি জাহাজ মিসাইল নিয়ে
কিউবার দিকে যাচ্ছিল। তোমরা জানো যে কিউবা হচ্ছে উত্তর আমেরিকার একটি দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ। এটি মূলত দ্বীপ রাষ্ট্র। তো এই কিউবা ছিল বা এখনও আছে সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী, আর সে সময়কার সোভিয়েত ইউনিয়ন তারাও তখন সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী ছিল, সমাজতান্ত্রিক দেশ ছিল। তো এই দুই সমাজতান্ত্রিক দেশ তারা পরস্পরের বন্ধু ছিল এবং উভয়ই ছিল আমেরিকার প্রতিদ্বন্দ্বী। তো যেহেতু কিউবা এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই তারা বন্ধু ছিল, মিত্র রাষ্ট্র ছিল, তাই সোভিয়েত ইউনিয়ন থেকে এক জাহাজ বোঝাই মিসাইল বা ক্ষেপণাস্ত্র কিউবায় পাঠানো হচ্ছিল। তো কিউবায় যখন এই মিসাইল পাঠানো হচ্ছিল তখন আমেরিকা এর প্রতিবাদ করেছে এবং আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে বলেছে এই জাহাজ ফিরিয়ে নিতে। তো জাহাজ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সোভিয়েত ইউনিয়নের কোনো আগ্রহ দেখা যায়নি, বরং তারা কিউবার দিকেই জাহাজ চালিয়ে যাচ্ছিল। তা এই অবস্থায় আমেরিকা ঘোষণা দিল যে যদি সোভিয়েত ইউনিয়ন তার জাহাজকে নিজ দেশে ফিরিয়ে না নেয় তাহলে আমেরিকা ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই জাহাজকে ধ্বংস করে দেবে। পাল্টা উত্তরে সোভিয়েত ইউনিয়ন বলল যে তাদের জাহাজকে যদি আক্রমণ করা হয় তাহলে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার উপরে বোমা হামলা চালাবে। এবং তখন সমগ্র বিশ্ববাসী এক ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল যে কি জানি হয়, এরকম একটি অবস্থা যে একটু এদিক ওদিক হয়ে গেলেই আরেকটি বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এরকম টান টান উত্তেজনার মধ্যে দিন যাচ্ছিল। তো এই অবস্থায় উভয় দেশই পরস্পরকে হুমকি দিচ্ছিল যে আমি আক্রান্ত হলে তোমার উপরে হামলা করবো। এমনকি পারমাণবিক বোমা হামলার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল সে সময়, 1962 সালের ঘটনা এটি। তো এ অবস্থায় সমগ্র বিশ্বে এক ধরনের চরম উত্তেজনা দেখা দিয়েছিল যে কি হয়ে পড়ে, আবার কোনো বিশ্বযুদ্ধ বেঁধে যায় কিনা, এই নিয়ে সমগ্র বিশ্ববাসী এক ধরনের চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন। তো এরকমই একটি অবস্থায় হঠাৎ করেই সোভিয়েত ইউনিয়ন তার জাহাজ ঘুরিয়ে নিজের দেশের দিকে রওনা হলো এবং সমগ্র বিশ্ববাসী হাঁপ ছেড়ে বাঁচল যে যাক, সংকটের আপাতত অবসান ঘটানো গেছে। এবং সোভিয়েত ইউনিয়ন সেই জাহাজ আর কিউবাতে পাঠালো না, সেই মিসাইল বা ক্ষেপণাস্ত্র ভর্তি জাহাজ তারা আবার নিজের দেশে ফিরিয়ে নিল এবং তখন পৃথিবীতে আবার শান্তি ফিরে এলো। এখন কথা হলো, এই যে চরম একটি উত্তেজনাকর অবস্থা, বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলো, এ প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান কেমন ছিল? জাতিসংঘ কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেনি, বরং জাতিসংঘ এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তো এই যে চরম একটি সংকটময় মুহূর্তে জাতিসংঘের নীরবতা এটি বিশ্ববাসীকে ক্ষুব্ধ করেছিল। কেননা জাতিসংঘের সৃষ্টিই হয়েছিল বিশ্ব শান্তি রক্ষার জন্য। আমরা এটি শুরু থেকেই বলে আসছি বারবার যে জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংগঠন এটি তৈরি হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ বিশ্ব থেকে যুদ্ধ বিগ্রহ দূরে রাখার জন্যে, বিশ্বের মানুষকে শান্তি দেওয়ার জন্যে বা শান্তিতে রাখার জন্যে এই জাতিসংঘের তৈরি। অথচ এই জাতিসংঘ চরম একটি উত্তেজনাকর মুহূর্তে হাত পা গুটিয়ে বসেছিল। তারা এই সমস্যার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা পালন করতে পারেনি। শেষ পর্যন্ত এই চরম সংকটের সমাধান হয় দুই দেশের ইচ্ছার কারণে। সোভিয়েত ইউনিয়ন তারা তাদের জাহাজ নিজেদের দিকে ঘুরিয়ে নিয়ে এলো, নিজেদের দেশে ফেরত নিয়ে নিল, এবং যুক্তরাষ্ট্র তখন তার যে হুমকি সেই হুমকি প্রত্যাহার করে নিল এবং দুই দেশের ইচ্ছেতেই আপাতত শান্তি বজায় থাকলো। সুতরাং দেখা গেছে যে এখানে জাতিসংঘের কোনো রকম অবদান নেই। এই চরম সংকটময় মুহূর্তে জাতিসংঘ তার দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে সমস্যা সেটি হচ্ছে লেবানন সংকট। আমরা জানি যে লেবানন হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশে জাতিগত সমস্যা অনেক আগে থেকেই, বিশেষ করে লেবাননের যে খ্রিস্টান এবং মুসলমান এই দুই দলের মধ্যে আগে থেকেই এক ধরনের জাতিগত বা ধর্মীয় সংকট চলছিল। তো এই ধর্মীয় সংকট বা জাতিগত সংকট মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ খুব একটা গ্রহণ করতে পারেনি। তারা শুধু একটি শান্তি মিশন পাঠিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে। কিন্তু সেই শান্তি মিশন পাঠানোর পরে যে অন্যান্য দায়িত্ব, সেখানকার যে রাজনৈতিক স্থিতিশীলতা কিংবা অন্যান্য ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো মোকাবেলা করার ক্ষেত্রে জাতিসংঘ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তো এটি যাতে বলা যেতে পারে যে জাতিসংঘের একটি উল্লেখযোগ্য ব্যর্থতা। আবার লেবাননে যখন ইসরায়েল আক্রমণ চালালো, বিভিন্ন সময় লেবানন এই দেশটি ইসরায়েলের আক্রমণের শিকার হয়েছে। তো এই ইসরায়েলি আগ্রাসন রোধ করার জন্যও জাতিসংঘ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। ইসরায়েল যখন ইচ্ছা হয় তখনই লেবাননে আক্রমণ চালাতে পারে। এখানে জাতিসংঘ বাধা দেওয়ার ক্ষমতা বা জাতিসংঘের বাধা দেওয়ার কোনো ইচ্ছাই এখানে দেখা যায় না। সুতরাং বলা যেতে পারে যে লেবানন সংকট সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ ব্যর্থ হয়েছে এবং লেবানন সংকট এটি এখন পর্যন্ত বহাল আছে। জাতিসংঘের বাহিনী সেখানে আছে, কিন্তু সেই বাহিনী বলতে গেলে শান্তিরক্ষী বাহিনী, তারা রাজনৈতিক সমাধান তো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কাজ নয়। রাজনৈতিক সমাধান করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে সরাসরিভাবে। শান্তিরক্ষী বাহিনী শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ বন্ধ করার চেষ্টা করবে। কিন্তু এই লেবানন সংকটের ক্ষেত্রে জাতিসংঘ তার রাজনৈতিকভাবে এটিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এরপরে যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে ভিয়েতনাম সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিয়েতনাম সমস্যা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই চলে আসছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ভিয়েতনামে যখন জাপান আক্রমণ করে, তো জাপান ভিয়েতনাম দখল করে নিয়েছিল এবং জাপানের আত্মসমর্পণের পরে ভিয়েতনাম দেশটিকে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ সোভিয়েত ইউনিয়নের হাতে চলে যায়, আর এক ভাগ আমেরিকার হাতে চলে যায়। তো সোভিয়েত ইউনিয়নের হাতে যে অংশটি চলে যায় সেটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, আর আমেরিকার হাতে যেটি চলে যায় সেটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। তো যাই হোক, এই দুই অংশের মধ্যে আদর্শগত বিরোধ চলছিল এবং শেষ পর্যন্ত এই দুই অংশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যুদ্ধে আমেরিকাও জড়িয়ে পড়ে এবং 1965 সাল থেকে 1975 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর ধরে ভিয়েতনামে যুদ্ধ চলে। এই 10 বছরে প্রায় 20 লক্ষ ভিয়েতনামি মানুষ, সৈন্য এবং সাধারণ মানুষ নিহত হয়। তো এবং পাশাপাশি প্রায় 58 থেকে 60 হাজারেরও বেশি আমেরিকান সৈন্য নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর কোথাও এত বেশি আমেরিকান সৈন্য নিহত হয়নি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম 1965 থেকে 75 সাল, এই 10 বছরে বিশ্বে কোনো যুদ্ধে এত বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছে। তাহলে এই যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ দীর্ঘ 10 বছর ধরে চলল, এই 10 বছর ধরে চলা এই যুদ্ধটি থামানোর ব্যাপারে জাতিসংঘের কোনো উদ্যোগ এটি দেখা যায়নি। জাতিসংঘ সেখানে কোনো শান্তিরক্ষী বাহিনীও প্রেরণ করেনি। জাতিসংঘ তারা কার্যকর কোনো আলোচনার বসার ব্যবস্থাও করতে পারেনি। তারা আহ্বান জানিয়েছে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধ করার, কিন্তু এই যুদ্ধ বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন হিসেবে জাতিসংঘের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। তারা যুদ্ধের
যুদ্ধ বন্ধের জন্য যে আলোচনা হবে সেই আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি, এমনকি তারা ভিয়েতনামি এবং আমেরিকান কর্তৃপক্ষের উপরে কোনো চাপও দিতে পারেনি যাতে যুদ্ধ বন্ধ হয়। শেষ পর্যন্ত ভিয়েতনাম এবং আমেরিকা তারা দুই দেশ নিজেরা আলোচনা করে এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচাইতে রক্তক্ষয়ী যে যুদ্ধ, সেই রক্তক্ষয়ী যুদ্ধটিতে জাতিসংঘ তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এছাড়া দেখা গেছে কি যে সোমালিয়ায় শান্তি মিশন পাঠানো হয়েছে সেখানকার যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধ বন্ধ করার জন্যে। সেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী খুব দায়িত্বের সঙ্গে, কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। কিন্তু তাহলে কি হবে? বাংলাদেশ সহ জাতিসংঘ মিশনের যে অন্যান্য যে সৈন্যবাহিনী ছিল, তাদের কাজ ছিল শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ বন্ধ করা। কিন্তু সোমালিয়ায় যে হুতু এবং টুটসি যে উপজাতি, এই দুই উপজাতির মধ্যকার যে রাজনৈতিক যে সংঘাত, এই সংঘাত তো আর এই বাহিনী বন্ধ করবে না। সেই সংঘাত বন্ধ করার দায়িত্ব হচ্ছে জাতিসংঘের। তারা উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। আর শান্তিরক্ষী বাহিনীর কাজ হচ্ছে শুধুমাত্র যুদ্ধ বন্ধ রাখা। সেই কাজটি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী করেছে ঠিকই, কিন্তু এই উভয় বাহিনীর মধ্যে হুতু এবং টুটসির যে নেতাদের মধ্যকার যে শান্তি আলোচনা করা দরকার, এই ব্যাপারে জাতিসংঘের উদ্যোগের অভাব আমরা লক্ষ্য করেছি। তো এই দুটি প্রধান গোত্র সহ, হুতু এবং টুটসি সহ আরও অনেকগুলো গোত্র এই সংঘাতে জড়িত। এদের মধ্যকার সংঘাতে বিভিন্ন সময় অনেক মানুষ মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে এই গোত্রীয় দ্বন্দ্বে। কিন্তু জাতিসংঘ সেখানে রাজনৈতিকভাবে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে আফ্রিকার আরও বেশ কিছু দেশে জাতিসংঘ তার দায়িত্ব পালন করতে একইভাবে ব্যর্থ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘের সবচাইতে বড় একটি ব্যর্থতা হিসেবে যেটিকে ধরা হয় সেটি হচ্ছে বসনিয়া সংকট। তোমরা জানো যে বসনিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ। বসনিয়া হার্জেগোভিনা এটি হচ্ছে ইউরোপের একটি দেশ। একসময় চেকোস্লোভাকিয়া নামে যে দেশটি ছিল, সেই দেশটি ভেঙে চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা, এই তিনটি দেশ তৈরি হয়েছে। এর মধ্যে বসনিয়া হার্জেগোভিনা হচ্ছে মুসলমান অধ্যুষিত দেশ। কিন্তু এখানে চেক রিপাবলিক, তারা জাতিতে হচ্ছে সার্বিয়ান। তো সার্বিয়া, এই দেশটি, এখানে সার্বিয়া নামে একটি দেশও তৈরি হয়েছে, সার্বিয়া। তো সার্বিয়া, তারপরে বসনিয়া হার্জেগোভিনা, এই যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব দেখা দিয়েছিল, বিশেষ করে জাতিগত দ্বন্দ্ব। সার্বিয়ার যারা নাগরিক তারা হচ্ছে সার্ব জাতি। তো এই সার্ব জাতিরা তারা বসনিয়া হার্জেগোভিনার মুসলমানদের উপরে ভীষণ রকম অত্যাচার করেছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটিই হচ্ছে সবচাইতে বড় জাতিগত যে নিধন, তার একটি অন্যতম উদাহরণ। তো এই বিষয়টিতে, অর্থাৎ সার্বিয়া যে বসনিয়ার নিরীহ মুসলমানদের উপরে যে চরম অত্যাচার করেছে, এই অত্যাচারের বিরুদ্ধে জাতিসংঘ কোনো রকম পদক্ষেপ নিতে পারেনি। বরং জাতিসংঘ এখানে যে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছিল, সেই শান্তিরক্ষা বাহিনীকেও ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি। ফলে শান্তিরক্ষা বাহিনীর উপস্থিতিতেই সার্বিয়ানরা বসনিয়ার মুসলমানদের উপরে তুমুল ভীষণ রকম অত্যাচার চালিয়েছে। যদিও শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়েছে এবং সার্বিয়ার যে যুদ্ধবাজ নেতা রাদোভান কারাজিক, তাকে বন্দি করে তার বিচারে তাকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বলা যেতে পারে যে
সেটি হচ্ছে একেবারে শেষ পর্যায়ে। শুরুর দিকে বসনিয়ার এই সমস্যা সমাধানে জাতিসংঘ চরমভাবে ব্যর্থ হয়েছে। একইভাবে আফগানিস্তানের সমস্যা সমাধানের ক্ষেত্রেও জাতিসংঘ ব্যর্থ হয়েছে। তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে আমরা গত ক্লাসে জাতিসংঘের সাফল্যের ব্যাপারে আফগানিস্তানের কথা আলোচনা করেছি, তাহলে কেন এখন আবার আফগানিস্তানের ব্যাপারে জাতিসংঘের ব্যর্থতার কথা বলছি? এর ব্যাপারটি হচ্ছে এরকম যে জাতিসংঘের এই আফগানিস্তানে যতদিন সোভিয়েত ইউনিয়নের সৈন্য ছিল ততদিন আমেরিকার চাপে জাতিসংঘ আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং সেখান থেকে সোভিয়েত ইউনিয়নের সৈন্য প্রত্যাহারের বিষয়টিতে কাজ করেছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন প্রত্যাহারের পরে আফগানিস্তানে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো, তারপর থেকে সেখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর উদ্ভব ঘটতে থাকে। তালেবান সহ আরও বিভিন্ন গোষ্ঠী সেখানে তাদের উদ্ভব ঘটে এবং একসময় তালেবানরা আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নেয়। তারা হচ্ছে উগ্রবাদী সংগঠন। তো এই উগ্রবাদী সংগঠন যখন আফগানিস্তানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড গ্রহণ করেছে, সে সময় কিন্তু এই জাতিসংঘের তত্ত্বাবধানে কোনো কর্মকাণ্ড গ্রহণ করা সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত জাতিসংঘকে পাশ কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালিয়েছে। কিন্তু যেখানে যে হামলাটি হওয়ার কথা ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে, সেটি জাতিসংঘ না করে সেটি করেছে আফগানিস্তানের তত্ত্বাবধানে। তাহলে দেখা গেছে যে জাতিসংঘ এই আফগানিস্তানের ব্যাপারে সোভিয়েত ইউনিয়নের আমল পর্যন্ত তারা সফল ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পরে যখন এখানে নানা রকম সন্ত্রাসী বাহিনীর উদ্ভব ঘটল, তখন আর জাতিসংঘ এই বিষয়টিতে সাফল্য দেখাতে পারেনি, তারা এখানে ব্যর্থ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘের আরও কিছু ব্যর্থতা আছে, যেমন নিরস্ত্রীকরণ ব্যর্থতা। জাতিসংঘের তত্ত্বাবধানে আমরা এর আগে আলোচনা করেছি যে এনপিটি এবং সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটি জাতিসংঘের একটি সাফল্য ছিল বটে, কিন্তু এই চুক্তিটিকে ধরে রাখা এবং এই চুক্তি অনুযায়ী এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো কাজ করছে কিনা এই বিষয়ে জাতিসংঘ যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। ফলে দেখা গেছে যে চুক্তিতে স্বাক্ষর করেও কোনো কোনো দেশ তারা পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে গেছে এবং এখনও চালাচ্ছে। ফলে বলা যেতে পারে যে যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ এই নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করেছিল, সেই উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তারপরে দেখা গেছে যে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়টি, তারা মানবাধিকার বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড করেছে, কিন্তু বিভিন্ন সময়ে তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বিশেষ করে বর্তমানে আমরা যে বাংলাদেশের ব্যাপারটি দেখছি, যে বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমারের যে রোহিঙ্গা উদ্বাস্তু তাদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু এই উদ্বাস্তুদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর দায়িত্ব কিন্তু জাতিসংঘের। কিন্তু জাতিসংঘ এখন পর্যন্ত এই দায়িত্ব তো পালন করেইনি, বরং এ ব্যাপারে স্পষ্টভাবে কিছু বলতেও পারেনি। সুতরাং এই যে একটি ভয়াবহ বিপর্যয়কর অবস্থা বাংলাদেশের জন্যও এবং রোহিঙ্গাদের জন্য। বাংলাদেশ নিজেই জনবহুল দেশ, কিন্তু তারপরেও মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গার উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে, তাদের খাওয়া পড়া থাকার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখন আন্তর্জাতিকভাবে জাতিসংঘেরই দায়িত্ব হচ্ছে এই উদ্বাস্তুদেরকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো, কিন্তু জাতিসংঘের এদিকে তেমন কোনো নজর নেই। তারা অল্প কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছে রোহিঙ্গাদের জন্য, কিন্তু এটি তো তাদের মূল দায়িত্ব নয়। তাদের মূল দায়িত্ব হচ্ছে সমস্যার মূলে গিয়ে সেটির সমাধান করা, অর্থাৎ কেন রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশ থেকে বিতাড়িত করা হলো, এখন কিভাবে তাদেরকে নিজ দেশে আবার ফেরত পাঠানো যায়, এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। অথচ জাতিসংঘ এই ব্যাপারটিতেই ব্যর্থ হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে জাতিসংঘের এই যে মানবাধিকার রক্ষার যে ব্যর্থতা, এটিও কিন্তু বর্তমানে প্রকট হয়ে উঠছে বিভিন্ন ক্ষেত্রে। তো দেখা গেছে যে এভাবে বিভিন্ন দেশে বা বিভিন্ন ঘটনায় জাতিসংঘের ব্যর্থতা লক্ষণীয় এবং কোনো কোনো বিষয়ে জাতিসংঘের ব্যর্থতা ছিল চরম ধরনের। জাতিসংঘ কোনো কোনো বিষয়ে ন্যূনতম পদক্ষেপও গ্রহণ করতে পারেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের জাতিসংঘের ব্যর্থতা বিষয়ক আলোচনা।
তোমরা এর আগের ক্লাসে জাতিসংঘের সাফল্য নিয়ে আলোচনা শুনেছ, আজকে জাতিসংঘের ব্যর্থতা নিয়ে আলোচনা শুনলে। এখন তোমরা নিজেরাই বিচার করতে পারবে যে আসলে জাতিসংঘ কি সফল একটি প্রতিষ্ঠান নাকি ব্যর্থ একটি প্রতিষ্ঠান। তোমরা নিজেরা চিন্তা করে দেখো, আশা করি তোমরা উত্তর পেয়ে যাবে। আর এর মাধ্যমে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হলো। আমরা এরপরে যে অধ্যায় আলোচনা করব আগামী ক্লাসে, সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। তোমাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন মনে এসে থাকে, তোমাদেরকে অনুরোধ করছি ইনবক্সে আমাকে সেই প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ।